আগস্টে 5 তারিখের পরে এখন দেখা যাচ্ছে দেখেন জামাত একটা আলাদা করে জোট করবে। সেই জোটের প্রধান সমস্যা হলো এই ইসলামী জোট ক্ষমতায় যদি আসে তারা শরিয়া কায়েম করবে কি না, এই ব্যাপারে জনগণকে নিশ্চয়তা দিতে হবে। এখন এখানে কারণ আপনারা ধরেন বাংলাদেশে এখানে তো আরো অনেকগুলো পার্টি আছে যারা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করে বা ধরেন গণতন্ত্রের কথা বলে, মধ্যপন্থার কথা বলে। তো এই প্রথম ইসলামী দলগুলোর যে এক হইতে হইল, সেটা তো যদি তারা যদি মনে করে যে তারাও একটা ধরেন সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি করবে, সেটার ব্যাপারে মনে হয় না মানুষ খুব একটা ইসলামিস্টদের উপর ভরসা করবে। মানুষ ইসলামিস্টদের উপর ভরসা করবে ইসলাম কায়েমের জন্য তারা কি প্রস্তাব দিচ্ছে সেই ব্যাপারে। কারণ আপনি গণতন্ত্র কায়েমের জন্য তার ইসলামী শক্তি দরকার নেই। গণতন্ত্র কায়েমের জন্য অনেক গণতান্ত্রিক দল আছে, সেগুলো জনগণ বেছে নিতে পারে। ফলে গণতন্ত্র কায়েমের জন্য মানে ইসলামী দলগুলোর প্রাধান্য পাওয়ার কোনো কথা, বা মানুষের আবেগ যদি কাজ করে, ধরেন জামাত ইসলাম হোক বা অন্য ইসলামী দলগুলোর জন্য হোক, সেটা কিন্তু ইসলামের কারণে কাজ করে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় ক্রাইসিস হলো এই মডার্ন গ্লোবাল ন্যাশন স্টেটের কনটেক্সটে তারা রাষ্ট্রে শরিয়া কায়েম করবে কিনা এই বিষয়টা পরিষ্কার করে। এটা জনগণকে পরিষ্কার না করলেও হবে, জনগণকে তারা পরিষ্কার করতেছে না। জনগণকে সকালে বলতেছে শরিয়ার কথা, বিকালে বলতেছে গণতন্ত্রের কথা, সেটা সমাধান সেটা বলুক, কিন্তু এটা পরিষ্কার করতে হবে তার গ্লোবাল পার্টনারদের কাছে। গ্লোবাল পার্টনারদের কাছে আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত, আপনি ইন্ডিয়ার যে ইন্টারভিউটা সেখানেও আপনি জানেন যে শরিয়ার প্রসঙ্গ কিভাবে এসেছে, সেটাও কিন্তু আমরা শুনেছি জামাতের আমিরের কাছে। ইন্ডিয়াকে একরকম জবাব দিবে, জার্মানিকে আরেক রকম জবাব দিবে, আমেরিকাকে আরেক রকম জবাব দিবে, এটাতে হবে না। চালাকি সব জায়গায় চলে না, হ্যাঁ, এটার একটা লিমিটেশনস আছে। তো ফলে এই প্রবলেমটা তাদের সলভ করতে হবে, এক নাম্বার। 2 নাম্বার হলো এখানে ইসলামী রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে হাজির হয়েছে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, এখানে অন্য কারো আর ইসলামী রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। এটা অন্যান্য ইসলামী স্কুল অফ থটের লোক যারা, তারা খুব ভালো মতোই জানে। ফলে এখানে আপনার মানে জামাত ইসলাম তো কোনো ইসলামী রাজনীতি করে না, তারা যেটা করে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে। এটা একটা আল্ট্রা ফ্যাসিস্ট সংগঠন। আমরা এই 15 মাসের অভিজ্ঞতায় যদি এইটা একটা ইসলামী শক্তি আমরা মনে করি, একটা ডেঞ্জারাস ক্ষতি হয়ে যাবে ইসলামী রাজনীতিরও গণতান্ত্রিক রাজনীতিরও। ফলে এটা চ্যালেঞ্জ জামাত ইসলাম শুধু নিজের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়নি, এখানে বাংলাদেশের আপনার গণতান্ত্রিক স্পেস এবং ইসলামী রাজনীতি, ইসলামী যদি আপনি মিন করেন মানে টোটাল কনসেপ্ট অর্থে, দুইটার জন্যই থ্রেট আকারে হাজির হয়েছে। কারণ হলো আপনাদের রিলাই করা যায়নি এই ফোর্সটাকে, আপনি বিশ্বাস করতে পারতেছেন না সে কি করবে। সে তো ক্ষমতার জন্য সে এক্সট্রা পপুলিজম করতেছে, যে পপুলিজম থেকে ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়া পর্যন্ত, ক্ষমতায় গেলে সে ফ্যাসিস্ট হবে। এই জন্য আমি শুরুর দিন থেকে এই পুরো সময়টাকে আমি লেট ফ্যাসিজম বলছিলাম। তো এইটা এখন ওকে ফাইন, তাহলে জামাত তার মতো করে একটা আলাদা জোট করলো, এবং এই যে ইসলামী দল, ইসলামী আলাদা ভোট ব্যাংক লাগবে, এবং ইসলামী এই যে আলাদা ভোট ব্যাংক, এটা কি ইসলামের স্বার্থে নাকি গণতন্ত্রের স্বার্থে না ক্ষমতার স্বার্থে, এটা তো পরিষ্কার হইতে হবে। ফলে এই ইসলামী আলাদা ভোট ব্যাংকের সাথে ইসলামকে এম্পাওয়ার করার বা শরিয়া শাসনের কোনো সম্পর্ক নাই, এই ব্যাপারে আমি নিশ্চিত, পরিষ্কার। কারণ এই কাঠামোর মধ্যে আপনি কি সুদভিত্তিক অর্থ কাঠামোর বাইরে বের হবেন? এই প্রস্তাবনা তো আপনার লাগবে। 1 নাম্বার, সুদ হারাম। আপনি যত বড় ইসলামী মাওলানাই হন, আপনি যত বড় পীরে কামেল হন, আপনি তো বলতে পারবেন না যে আমি এই সুদভিত্তিক কাঠামোর মধ্যে তোমাকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছি। হবে না, আমরা মানবো না। মুসলমান হিসেবে আমরা ইমান বিক্রি করবো না।